এই বৃদ্ধ রাজা তার মেয়েকে 18 বছর ধরে বন্দী করে রাখে এবং 18 বছর পর তার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। কি রহস্য লুকিয়ে আছে রাজার এই বিয়ের পেছনে, চলুন জেনে আসি। তো শুরুতে আমাদের পরস্পর রাজ্য দেখানো হয়, যেখানে মেয়েদের উপর প্রচন্ড অত্যাচার করা হতো, যেটা আমরা প্রথম সিজনে দেখেছি। যারা এখনো প্রথম পর্ব দেখেননি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো পরস্পরের গুরুজনরা ঠিক করে মেয়েদের উপর অত্যাচারের এই নিয়ম বদলাবে এবং নারীদের সমান অধিকার দেওয়া হবে। এরপর আমরা বর্তমান রাজা বিচিত্র সেনকে দেখতে পাই, যে একজন বৃদ্ধ রাজা ছিল। প্রাসাদের সৈনিকরা আলোচনা করছিল যে রাজ সিংহাসনে পরবর্তীতে কে বসবে, কারণ রাজার তো আর কোনো সন্তান নেই এবং বৃদ্ধ হওয়ার কারণে রাজার সন্তান জন্ম দিতে অক্ষম ছিল। এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে পরস্পর রাজ্যের একটা নিয়ম আছে, যদি কোনো রানী প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেই রানী সিংহাসনে বসবে এবং ওই রানীর যদি মেয়ে হয় তাহলে 18 বছর পূরণ হওয়ার পর সে ওই সিংহাসনে বসবে এবং যদি ছেলে হয় তাহলে 18 বছর পূর্ণ হলে সিংহাসনে বসতে পারবে। এর মানে হচ্ছে বাচ্চা হয়ে গেলে রাজার হাতে আর কিছুই থাকবে না। যদি মেয়ে সন্তান হয় তাহলে রাজা তার রক্ষক হতে পারবে না, তার মাই হবে তার রক্ষক। তার মানে এদিক থেকেও রাজার হাতে কিছুই থাকবে না। এজন্য রাজা বিচিত্র তার রানীদের কাছে যায় না, যাতে তার রানীরা প্রেগনেন্ট না হয়ে যায়। তাই রাজা তার বাসনা পূরণ করার জন্য প্রত্যেকদিন এক একটা মেয়ের কাছে যেত। রাজা বিচিত্র সেনের 3টা রানী ছিল। প্রথম রানী হচ্ছে স্নেহলতা, দ্বিতীয় রানী হচ্ছে মধুমতি এবং তৃতীয় রানী হচ্ছে বিশাখা। রানীরাও জানে যে রাজা কখনো তাদের কাছে আসবে না। এরপর আমরা রানী স্নেহলতাকে দেখি, যে তার চাকরের সঙ্গে রোমান্স করছে। এছাড়াও স্নেহলতার সম্পর্ক পরস্পরের মহামন্ত্রীর সঙ্গেও আছে। পরস্পরের মহামন্ত্রী সবসময় স্নেহলতার সাথ দেয়। এছাড়া রানী মধুমতির সম্পর্ক পরস্পরের সেনাপতির সঙ্গে চলছিল। এতক্ষণ ধরে প্রাসাদের 2টো সৈনিক যারা কথাবার্তা বলছিল, তারা হঠাৎ প্রাসাদের একটা মেয়েকে দেখে রাজার কাছে ছুটে আসে। মহারাজ জানতে পারে যে প্রাসাদের রত্নাবাই আবার ফিরে এসেছে, যেটা শুনে রাজা তার সামনে তাকে নিয়ে আসতে বলে। এখানে আমরা জানতে পারি রত্নাবাই আসলে একজন ডাক্তার এবং রাজার খুব বিশ্বাসযোগ্য মানুষ ছিল রত্নাবাই। রত্নাবাই যখন এখানে আসে তার মানে কোনো রানী হয়তো প্রেগনেন্ট হয়েছে। রাজা তাকে জিজ্ঞেস করে তার কোন রানী প্রেগনেন্ট, কারণ রাজাও জানতে চায় যে কোন রানী তাকে ঠকিয়েছে। প্রাসাদের সবাই জানে যে রাজা তার কোনো রানীর কাছে যায় না, তাই এই কথা জানার পর সবাই অবাক হয়ে যায়। এদিকে স্নেহলতা জানতে চায় যে কোন রানী প্রেগনেন্ট হয়েছে, কারণ কোনো রানী প্রেগনেন্ট হলে সে সিংহাসনে বসবে এবং স্নেহলতা সেটা কিছুতেই চায় না। যে করেই হোক সে এই সিংহাসনে রাজ করতে চায়। অনেক জিজ্ঞাসা করা সত্ত্বেও রত্নাবাই কিছুই বলে না যে কোন রানী প্রেগনেন্ট হয়েছে। তাই রাজা তাকে কারাবাসে নিযুক্ত করার নির্দেশ দেয়। রত্নাবাই কোনো একটা কারণে খুব ভয় পাচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি যে রাজার 18 বছর আগে একটা মেয়ে সন্তান হয়েছিল। সন্তানটির মা ছিল রানী স্নেহলতা। রানী স্নেহলতা 9 মাসের জন্য সিংহাসনে বসেছিল। তারপর রানী জানতে পারে যে জন্মের পর তার বাচ্চা মারা গিয়েছে, যেটা দেখে স্নেহলতা খুব ভেঙে পড়ে, কারণ সে মা হতেও পারল না এবং মহারানীও হতে পারল না। এখানে আমরা জানতে পারি যে রাজা বিচিত্র সেন রত্নাবাইকে এসব কিছু করতে বলেছিল। আসলে স্নেহলতার মেয়ে বেঁচে আছে এবং তাকে রাজা বন্দী করে রেখেছে, কারণ স্নেহলতা যদি জানতে পারতো তাহলে স্নেহলতা রাজার জায়গা নিয়ে নিত এবং 18 বছর পর তার মেয়ে রাজ্য শাসন করত। এরপর রাজা রত্নাবাইকে জিজ্ঞেস করতে থাকে কোন রানী প্রেগনেন্ট। এরপর রত্নাবাই বাধ্য হয়ে বলে দেয় যে কোন রানী প্রেগনেন্ট, কিন্তু রাজা সেখান থেকে চলে যাওয়ার পর একটা কালো পোশাক পরা লোক এসে রত্নাবাইকে মেরে ফেলে, যেটা শুনে রাজার সেনাপতি এবং মন্ত্রীর উপরে খুব রেগে যায়, কারণ তারা উপস্থিত থাকার সত্ত্বেও রাজপ্রাসাদে এইরকম ঘটনা কিভাবে ঘটতে পারে। এরপর রাজা আস্তাকে ডেকে পাঠায়। আস্থা হচ্ছে সেই লোক যে ভবিষ্যৎবাণী করেছিল যে রাজার মেয়ে পরবর্তী সিংহাসনে বসবে। রাজা খুব খুশি ছিল, কারণ সে 18 বছর আগে তার ভবিষ্যৎবাণী পরিবর্তন করে দিয়েছিল। এরপর রাজা সবাইকে রাজ দরবারে ডেকে পাঠায়, কারণ সে সবাইকে জানাবে যে কোন রানী প্রেগনেন্ট হয়েছে এবং কোন রানী মহারানীর সিংহাসন দখল করবে। সেই সময় আমরা জানতে পারি রানী বিশিখা প্রেগনেন্ট এবং সে রাজ্যের মহারানী হবে, যেটা শুনে রানী মধুমতি এবং স্নেহলতা খুব রেগে যায়। এখানে আমরা জানতে পারি যে রানী বিশাখার সঙ্গেও একজনের সম্পর্ক চলছিল এবং সে পরস্পর রাজ্যে ছিল না, তবুও সে লুকিয়ে লুকিয়ে রানীর সঙ্গে দেখা করতে আসতো। এরপর রাজা বিশাখাকে মুকুট পরিয়ে দেয়, কিন্তু মুকুট পরানোর সঙ্গে সঙ্গে বিশাখা অজ্ঞান হয়ে যায়। এখানে সবাই জানতে পারে যে বিশাখা মারা গিয়েছে, যেটা দেখে রাজা সবার উপরে চেঁচাতে থাকে যে রাজপ্রাসাদের রানীরা সুরক্ষিত নয় কেন, তাহলে রাজপ্রাসাদের কি হবে। এখানে সেনাপতি বলে যে রানীর মৃত্যু ক্ষীর খাওয়ার জন্য হয়েছে, যেটা শুনে রাজা তো পুরো অবাক হয়ে যায়, কারণ সেটা তো রাজা রানীকে খাইয়েছিল। তাই রাজা আদেশ দেয় সেই বাবুর্চিকে ধরতে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে বাবুর্চি মরে পড়ে আছে। তখন সেখানে থাকা আরেক বাবুর্চি বলে যে এই রান্নাঘরটা রানী মধুমতির খুব খাস জায়গা ছিল। তারপর সেনাপতি রানী মধুমতির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কেন এমনটা করলো, কিন্তু রানী মধুমতি বলে যে সে এমন কিছুই করেনি। সে যদি এমনটাই করতো তাহলে সে নিজের একটা হার সেখানে ফেলে আসতো না, আর সে নিজের রান্নাঘরে এমনটা কেন করবে, তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। সেনাপতি ভেবে দেখে রানী ঠিকই বলছে। এদিকে আমরা রানী স্নেহলতাকে দেখতে পাই, সে যে কোনো মূল্যে মহারানী হতে চায়। এছাড়া যখন সে তার মেয়েকে জন্ম দিয়েছিল তখন সে দেখতে চেয়েছিল তার মেয়েকে, কিন্তু রত্নাবাই তাকে জানায় তার মেয়ে মারা গিয়েছে। মৃত বাচ্চাকে দেখলে সে আরো বেশি কষ্ট পাবে, তাই তার মেয়েকে আর দেখানো
এখনো হয়নি। এদিকে আমরা জানতে পারি আস্থা আরো একটা ভবিষ্যৎবাণী করেছিল যে রাজা তার নিজের মেয়েকে বিয়ে করবে এবং সে পরবর্তী সিংহাসনে বসবে। আর সেজন্য রাজা রূপলেখাকে 18 বছর ধরে বন্দী করে রেখেছে, কারণ সে তার নিজের মেয়েকে বিয়ে করতে চায় না। রূপলেখা রাজাকে জিজ্ঞেস করে যে কেন তাকে বন্দী করে রাখা হয়েছে। রাজা বলে যে সে তার মেয়েকে বিয়ে করতে পারবে না এবং তার মেয়েকে মেরেও ফেলতে পারবে না, কারণ তাকে যদি মেরে ফেলে তাহলে পরস্পর রাজ্যে সর্বনাশ হয়ে যাবে, যেটা ভবিষ্যৎবাণীতে বলা ছিল। কিন্তু রূপলেখা বলে যাই হয়ে যাক না কেন সে পরস্পর রাজ্যের মহারানী হবেই এবং রাজা এতদিন ধরে যা যা করছে তার শাস্তি তাকে দেবে। তারপরে রাজা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে কোনো পোশাক পরা একটা লোক আসে আর রূপলেখা তাকে জিজ্ঞেস করে যে সে কে। তখন সে বলে যে সে রানী বিশাখার লাভার এবং বিশাখার মৃত্যু সে বদলা নিতে চায়। যেটা শুনে রূপলেখা বলে যে সে তাকে সাহায্য করবে। এরপর তারা দুজন প্ল্যান করে যে কিভাবে তারা রাজাকে মারবে। এদিকে রানী মারা যাওয়ার কারণে রাজা আরো একটা বিয়ে করতে চায়, তাই রানী স্নেহলতা চন্দ্রিকা নামের একটা মেয়েকে খুঁজে আনে। স্নেহলতা তাকে বলে যে রাজাকে তার বশে আনতে হবে এবং তারপর তাকে সিংহাসনে বসতে হবে। আসলে স্নেহলতা তাকে লোভ দেখাচ্ছিল যে সে পরস্পর রাজ্যের মহারানী হবে, কিন্তু স্নেহলতার প্ল্যান তো ছিল অন্য কিছু। আসলে চন্দ্রিকাকে ঢাল বানিয়ে স্নেহলতা সিংহাসনে বসতে চায়। এদিকে রাজাও তো খুব খুশি যে সে আবারও বিয়ে করবে, তাই সে নাচতে নাচতে রূপলেখার কাছে গিয়ে বলে যে সে আবারও ভবিষ্যৎবাণী বদলে ফেলেছে, কারণ ভবিষ্যৎবাণীতে বলা ছিল 18 বছর পর রাজা তার নিজের মেয়েকে বিয়ে করবে, কিন্তু সে তো রূপলেখাকে নয় চন্দ্রিকাকে বিয়ে করছে। এরপর রাজা চন্দ্রিকার বিয়ে হয়ে যায় এবং আজ তাদের ফুলসজ্জা। রাজা চন্দ্রিকার সঙ্গে রোমান্স করতে শুরু করে, কারণ যে কোনো মূল্যে তার একটা বাচ্চা চাই। আসলে বাচ্চা হলে রাজা এবং চন্দ্রিকা দুজন মিলে পরস্পরের রাজ্য শাসন করবে, আর যখন তাদের বাচ্চার বয়স 18 বছর হয়ে যাবে তখন সে পরে রাজ্য শাসন করবে। সেজন্য রাজা চন্দ্রিকার সঙ্গে রোমান্স করছিল। ঠিক তখনই একটা কালো পোশাক পরা লোক এসে রাজার উপরে হামলা করে দেয়, কিন্তু রাজা তাকে ধরে ফেলে এবং তার মাস্ক সরিয়ে দেখে যে এটি কোনো ছেলে নয়, সে আর কেউ নয়, রাজার মেয়ে রূপলেখা ছিল। রাজা সবকিছু বুঝে যায় যে এসব কিছুর পেছনে কে রয়েছে, যার পরে রাজা স্নেহলতাকে বলে যে রূপলেখাই তার মেয়ে। নিজের মেয়েকে জীবিত দেখে রানী তো ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু রানীর এই সুখের মুহূর্তটা কয়েক সেকেন্ডের জন্যই ছিল, কারণ রাজা বলে সে এবার রূপলেখাকে মারতে যাবে, কারণ রূপলেখা রাজাকে মারতে চেয়েছিল এবং সে রানীকেও মেরেছিল। যেটা শুনে স্নেহলতা রাজাকে রিকোয়েস্ট করে যেন তার মেয়েকে ছেড়ে দেওয়া হয়। 18 বছর পর সে তার মেয়েকে আবার হারিয়ে ফেলতে চায় না, সে তার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে বলে। রাজা যেন তার মেয়েকে প্রাণ ভিক্ষা দেয়, কিন্তু রাজা তার কোনো কথাই শুনে না। রাজা ভেবেছিল আস্থা রূপলেখার সঙ্গে রয়েছে, তাই রাজা রূপলেখা এবং আস্থা দুজনকে মেরে ফেলে, যেটা দেখে স্নেহলতা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে এবারও তার মেয়েকে বাঁচাতে পারল না। সে প্রতিজ্ঞা করে যে সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিবে। এখানে আমরা জানতে পারি যে রানী স্নেহলতাই বিশাখাকে মেরেছিল এবং রত্নাবাইকেও রানী স্নেহলতাই মেরেছিল, কারণ সে চায় না যে সে ছাড়া পরস্পর রাজ্যের অন্য কেউ রানী হোক। তারপর স্নেহলতা মহামন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, যে এখন জেলে ছিল। আসলে আস্থা আর মহামন্ত্রী দুজনে ভাই ছিল, তাই মহামন্ত্রীকেও শাস্তি দেওয়া হয়েছিল। স্নেহলতা মহামন্ত্রীর উপর রেগেছিল, কারণ সে বলেনি যে তার মেয়ে এতদিন বেঁচে ছিল, কিন্তু মহামন্ত্রী তাকে বলে সে এই ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু স্নেহলতা তাকেও বিশ্বাস করে না, এজন্য সে তাকেও মেরে ফেলে। মারা যাওয়ার আগে মহামন্ত্রী বলে যে এসব কিছু চন্দ্রিকার প্ল্যান ছিল, যেটা শুনে স্নেহলতা অবাক হয়ে যায়, কারণ সে তো চন্দ্রিকাকে এজন্যই নিয়ে এসেছিল যাতে চন্দ্রিকার নাম করে সে মহারানী হয়ে যায়। কিন্তু এবার সে জেনে যায় যে চন্দ্রিকায় সব প্ল্যান করছিল, তাই সে ঠিক করে যে চন্দ্রিকার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিবে যাতে চন্দ্রিকা মারা যায়। কিন্তু স্নেহলতার লোক যখন এসব কিছু করছিল তখন সেনাপতি এবং চন্দ্রিকা এইসব কিছু দেখে নেয়। সেনাপতি সেই লোকটার পিছু করে এবং দেখে যে স্নেহলতা রুমে এসেছে, যেটা দেখে সেনাপতি বুঝতে পেরে যায় যে স্নেহলতা চন্দ্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেজন্য স্নেহলতাকে বন্দী করে জেলে পুরে দেয়। এখানে আমরা জানতে পারি যে চন্দ্রিকা এবং সেনাপতি একসঙ্গে আছে। সেই রাতে রাজা এবং চন্দ্রিকা যখন একা ছিল তখন চন্দ্রিকা রাজাকে একটা ড্রিঙ্কস দেয় এবং ড্রিঙ্কস খাওয়ার পরে রাজার মৃত্যু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে চন্দ্রিকা রাজাকে ইচ্ছে করে মেরে ফেলেছে। এদিকে জেলে স্নেহলতার সঙ্গে দেখা করতে রানী মধুমতি এসেছে, যে তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ তাদের দুজনের মধ্যে কেউ চায় না যে চন্দ্রিকা তাদের উপরে রাজ করুক, তাই তারা দুজনে চন্দ্রিকাকে মারতে যায়। এদিকে আমরা দেখতে পাই চন্দ্রিকা রাজ সিংহাসনে বসতে যাচ্ছে, তখনই সেখানে স্নেহলতা আসে এবং তাকে আটকায় এবং স্নেহলতা তাকে বলে যে সিংহাসনে বসার শুধু তারও অধিকার আছে এবং সে চন্দ্রিকাকে কখনোই ক্ষমা করবে না, কারণ চন্দ্রিকার জন্য তার মেয়ের মৃত্যু হয়েছে। যার পর চন্দ্রিকা তার গলার একটা দাগ দেখায় স্নেহলতাকে। স্নেহলতারও সেই জায়গাতে সেই রকমই একটা দাগ ছিল। স্নেহলতার মনে পড়ে তার ডেলিভারির পর তার যখন জ্ঞান ফিরে আসে তখন রত্নাবাই তাকে বলেছিল তার মেয়ের একটা গলায় দাগ আছে, ঠিক তার গলাতেও যেমন একটা দাগ আছে। স্নেহলতা তখন তার মেয়েকে দেখেছিল না, কিন্তু দাগটা দেখে বুঝতে পেরে যায় যে চন্দ্রিকা স্নেহলতার মেয়ে। চন্দ্রিকা বলে যে এই সব কিছু সেনাপতির প্ল্যান ছিল, যে জানতো যে রাজা তার মেয়েকে এইভাবে
এইভাবে বন্দি করে রাখবে। সেনাপতিও চাইতো যে রাজা সিংহাসন ছেড়ে দিক, সেই জন্য সেনাপতি দুটো বাচ্চাকে বদল করে দিয়েছিল, মানে রাজকুমারীর জায়গাতে অন্য একটা বাচ্চাকে এনে রেখে দিয়েছিল, এবং সেই বাচ্চাটা ছিল রূপলেখা, যাকে রাজা মেরে ফেলেছে। আসলে রাজকুমারী চন্দ্রিকা এতদিন বাইরে ছিল এবং 18 বছর পর সে ফিরে এসেছে। এটা শুনে স্নেহলতা খুব খুশি হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে। স্নেহলতা তো এটাই চেয়েছিল যে তার মেয়েকে ফিরে পাক। চন্দ্রিকা বলে যে আজ তার কোনো ভবিষ্যৎবাণী ভুল হয়নি। 18 বছর হওয়ার পরে তার নিজের পিতার সঙ্গে তার বিয়ে হয়েছে, তার মানে রাজা তার নিজের মেয়েকেই বিয়ে করেছিল। এবার তার মেয়ে রাজ সিংহাসনে বসবে এবং স্নেহলতা এটাই চায় যে তার মেয়ে রাজ্যের মহারানী হোক। কিন্তু এটা যখন রানী মধুমতি জানতে পারে তখন সে এটা মানতে চায় না এবং স্নেহলতা এবং চন্দ্রিকাকে সে মারতে যায়, কিন্তু স্নেহলতা তাকে মেরে ফেলে। পরে সে তার মেয়ে চন্দ্রিকাকে রাজ সিংহাসনে বসিয়ে দেয় এবং নিজে তার রক্ষক হয়ে যায়, এবং এইভাবে আস্থার ভবিষ্যৎবাণীও সঠিক প্রমাণিত হয়। এখানে স্নেহলতা চন্দ্রিকাকে বলে যে আসলে রাজার সে মেয়ে নয়, মহামন্ত্রী এবং স্নেহলতার সম্পর্ক চলছিল। চন্দ্রিকা আসলে তার মেয়ে ছিল, কিন্তু চন্দ্রিকা বলে যে এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই, আর এটাই আমার জন্য যথেষ্ট। তারপর তারা দুজন মিলে রাজ্যে রাজ করতে থাকে, আর এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়।